দেখতে দেখতে শুক্রবার চলে এলো। ভোর 4টে থেকেই সাজো সাজো রব। সকাল 6:30টায় সৌমেনের পরিবার সোনালির বাড়ির বাইরে স্করপিও গাড়িতে হাজির। গাড়ি রওনা হতে 7:30 বাজল। শুক্রবার সকাল 7:30। কলকাতা আড়মোড়া ভেঙে সবে জেগে উঠেছে। ধীরে ধীরে শহর ছেড়ে হাইওয়ে ধরে গাড়ি অবশেষে ছুটল পুরুলিয়ার দিকে। রূপালীর বর সোম একের পর এক জোকস আর মজার গল্প বলে মাতিয়ে দিয়েছে সবাইকে। সবাই হেসে কুটোপাটি। নিউ জার্সিতে একটা সফটওয়্যার কোম্পানিতে বেশ ভালো পেমেন্ট আর পোস্টে রয়েছে। রূপালীও ওখানে একটা এনজিওতে চাকরি করে। এখনো ওদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সোমদের আসল বাড়ি আসানসোলে। বহুকাল আগেই সোমের বাবা নিউ জার্সিতে ডাক্তারি করতে চলে গিয়েছিলেন দেশ ছেড়ে। আজ ওই পরিবারের আসানসোলে আর কিছুই বেঁচে নেই। রূপালীর বাবা মা ও আর বেঁচে নেই। আত্মীয় বলতে মামার বাড়ির কয়েকজন আর দিদি সোনালি। বেশ কয়েক বছর বাদে রূপালী দেশে ফিরল। ওরা এলে সোনালিদের বাড়িতেই ওঠে। ওদের বাড়ি থেকেই মামার বাড়ি বা যেখানে যাওয়ার সেখানে যায়। ওরা এসে খুবই হুল্লোড় করে। সোনালিদের সবার জন্য নানান উপহারে ঠেসে এনেছে রূপালী। উপহার আনা বিদেশি সিগারেট এমন জ্বলছে সবার ছোটে। দুপুর 3টে নাগাদ তাদের গাড়ি পৌঁছে গেল শুশুনিয়ার কোলে। কোল ঘেঁষে ছবির মতো কটেজটায়। স্নান সেরে খোলা চুলে সোনালিকে বেশ লাগছিল নীল শাড়ি আর নীল টিপে। পোবালি আর সায়ন দুজনে সামনের বাগানটাতে টাঙানো দোলনাতে দুলতে লাগলো। দুপুরের লাঞ্চ অবেলায় খেয়ে কারো এখন বেরোতে ইচ্ছে করছে না। দূরে শুশুনিয়া পাহাড়ের মাথা বেয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। কাছেই একটা বটগাছ রয়েছে। যত পাখি এসে কাকলিতে মেতেছে। কটেজটার পাশাপাশি আরও কিছু কটেজ আর বাংলো রয়েছে। শীতের সময়ে এগুলো সব টুরিস্টে ভরে যায়। এখনো ফাঁকা নেই। দুটো বাংলো দাঁড়িয়ে এগিয়ে গেলেই একটা পাঁচিলে ঘেরা একতলা অনেকগুলো বাড়ির সমন্বয়ে তৈরি অনাথ আশ্রম। সৌমেনের খুব প্রিয় জায়গা ওটা। বছরে 5 থেকে 6 বার এখানে উইকেন্ডে কাটিয়ে যায়। এখানে অনেকের সাথেই তাইও পরিচিত। কিছু লোকের সাথে তো রীতিমতো সখ্য গড়ে উঠেছে। সামনের ছোট্ট চায়ের দোকানদার কিংবা রাস্তার বাঁকের মুদি দোকানদার তো আসার সময়ে সৌমেনকে কদিন থাকা হবে ইত্যাদি ইত্যাদি জেনে নিল। সোম কটেজের কেয়ারটেকার কাম বাবুর্চি কাম হাউসকিপার শম্ভুদাকে ডাকলো। শম্ভুদা, ফ্রিজে বরফ আছে আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে তো? শম্ভু সব পাওয়া যাবে বলে আশ্বস্ত করতেই সোম উঠে রুমের ভিতরে গেল। রূপালী দিদিকে বলল, তোমরা সবাই খাবে তো? আমায় ছোট্ট করে 2 পেগ দিস। তোর অরূপ দাদাকে কিন্তু বেশি যেন না খাওয়াস, সোমকে বলে দিস, বলল সোনালি। বেতের গোল টেবিলটাতে শম্ভু এসে মদ খাওয়ানোর সমস্ত জোগাড় করে দিয়ে গেল। সঙ্গে ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই। সোম স্কচের বোতলটা সন্তর্পণে খুলে সবার জন্য পেগ বানাতে শুরু করলো। যাই বলো, সৌমেনদা জায়গাটা দারুণ। 100 টাইমস ধন্যবাদ এখানে আনার জন্য। আমি তো এখানে জায়গাটার প্রেমেই পড়ে গেছি, বলল রূপালী।
তাহলে বুঝলে তো কেন এখানে বছরে 6 বার আসি, 9 করে 8-10 বছর কেন এখানে আছি। সৌমেনের সদর্প উক্তি। শম্ভু গরম গরম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই জুগিয়ে যেতে থাকলো। চলল দেদার আড্ডা। হালকা হালকা সবার নেশা হতে শুরু করেছে। দূরে পাহাড়ের কোলে একটা আদিবাসী গ্রাম আছে। আজ ওদের কোনো পরব হবে, তাই মাদুলের শব্দ কানে আসছে। দ্রিং দ্রিম ধিতাং ধিতাং। সবাই দারুণ আবেগে মাতোয়ারা হয়ে যখন গল্প গুজবে মেতে উঠেছে। রাত তখন 9টা হবে। দূর থেকে একটা অদ্ভুত সুরেলা বাঁশির সুর সোনালির কানে এলো। সোনালি বাঁশিটার সুরটা কনফার্ম করার জন্য অরূপকে শোনালো, সোমকেও শোনালো। সবাই শুনতে পাচ্ছে সেই চেনা সুর। কি সেই চেনা সুর? সোনালি কি শুনছে? এত বছর মাথার কোষে ছড়িয়ে আছে সেই সুর। সোনালি ঠিকই শুনছে। প্রথমে ভেবেছিল নেশা হয়ে গিয়েছে, তাই কদিন চিন্তা ভাবনার ফলে হয়তো সুরটা মাথায় ঘুরছে। কিন্তু সবাই যখন শুনতে পাচ্ছে তখন তো সোনালি ভুল নয়, এটা প্রমাণিত। সৌমেন যেন মাতালের ভঙ্গিতেই বলে উঠল, এই বাঁশি যে বাজাচ্ছে কাল সকালে আপনাদের সঙ্গে তার আলাপ করিয়ে দেব, কথা দিলাম। উনি কে? সোনালির মনে তো এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সোনালির এই মুহূর্তে সব জানতে ইচ্ছে করছে। কে ওই বাঁশিওয়ালা? এত রাতে পুরুলিয়ার এই প্রত্যন্তর আদিবাসী অধ্যুষিত অঞ্চলে কে এমন চেনা সুরে বাঁশি বাজাচ্ছে? ওই সুরটা তার মরমে মরমে গেঁথে আছে। কাকে কিভাবে বোঝাবে এই কথাগুলো? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সোনালির। ডিনার টেবিলে সবাই হইচই করে খেতে লাগলো, কিন্তু সোনালি একটু বেশিই চুপচাপ। সবাই তো আর শরীর খারাপ করেছে কি না সেই প্রশ্নে জর্জরিত করতে লাগলো। সোনালির মনে এখন হাজারো প্রশ্ন, হাজারো সম্ভাবনা, সংশয় দানা বাঁধছে। সে বুঝতেই পারছে না কি করবে অথবা কি হতে চলেছে। বাচ্চাগুলো বাদে সবার পেট কম বেশি মদ রয়েছে, তাই ডিনারের পর কারো আর বসার ক্ষমতা নেই। যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। এমনিতেই একটা পথ জার্নিতে শরীর জুড়ে সবারই ক্লান্তি। অরূপ অঘরে ঘুমাচ্ছে। এখানে ভালো ঠান্ডা পড়ে গিয়েছে। চারিদিকে ঝিঝি পোকার শব্দ মুখরিত। ঘরের সব জানলা বন্ধ। দরজা খুললেই বারান্দার সিঁড়ির মুখটা। 5-6 ধাপ নিচে নামলেই বাগান। একেবারে সামনের রুমটাই সোনালিদের। পোবালি আজ সোনালির পাশেই ঘুমোচ্ছে। কাত হয়ে মায়ের বুকের ওপর একটা হাত চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। কিন্তু সোনালি ঘুমোতে পারছে না। শরীর জুড়ে ক্লান্তি, তবুও চোখের পাতা এক হচ্ছে না। মাথায় ভিড় করে থাকা চিন্তাগুলো ঘুম আসতে দিচ্ছে না। অরিত্রর করা সুর, সেই চেনা সুর, এই দূরে কে বাজালো? তবে কি? না, আর ভাবতে পারছে না সোনালি। নানান চিন্তার মধ্যে সোনালি কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি। বাইরে বারান্দায় কারা যেন কথা বলছে। কটা বাজলো দেখতে টি টেবিলে চার্জ দেওয়া মোবাইলটার হাতে নিয়ে দেখলো সোনালি। ভোর 6টা বাজে। সকাল হয়ে গিয়েছে। বারান্দার কথা বলা দুটো গলার একটা সৌমেন মিত্রের। ঘরের ভিতর থেকে বুঝতে পারল সে। ঘুম চোখেই দরজা খুলে বেরোনোর আগে সোনালি পরনের নাইটির ওপর হাউস কোট চাপিয়ে নিল। দরজার ডান দিকে সারি সারি চেয়ার আর টেবিল পাতা। বারান্দায় রোলিং ঘেঁষে সৌমেনদা সোনালির মুখোমুখি বসে। অচেনা একজন লোক তার দিকে পেছন ফেরা। দুজনের কথা বলছে। সৌমেনের সোনালির দেখে চেঁচিয়ে বলে উঠল, গুড মর্নিং। আপনাকে কাল রাতে কথা দিয়েছিলাম আলাপ করাবো, নিন। তিনি নিজেই এসে হাজির।
না, ঠিক এসে হাজির বললে ভুল করলাম। উনি মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল। আমার তো ভোরে ওঠা অভ্যাস, তাই দেখে ধরে ফেলে এনেছি এনাকে। আসুন আলাপ করিয়ে দিই। চায়ের অর্ডার করে দিয়েছি শম্ভুদাকে। চা এসে পড়লে বলে অনর্গল বলে চলেছে সৌমেন। বোধহয় রাতের হ্যাংওভার চলছে। ধীর পায়ে সোনালি তাদের দিকে এগিয়ে গেল। আকাশি ট্রাকস্যুট পরা এক ভদ্রলোক সৌমেনের মুখোমুখি বসে। সামনে যেতে সোনালি বুঝতে পারল লোকটি চোখে কালো রঙের রোদ চশমা পরা। মাথাটা ঈষৎ নিচু করে রেখে কথা বলছিলেন ভদ্রলোক। ব্যাক ব্রাশ করা চুল, আগে ফর্সা ছিলেন বোধহয়, এখন পুরুলিয়ার জল হাওয়ায় ঈষৎ তামাটে হয়ে গিয়েছে গায়ের রং। নমস্কার, আমি এই অনাথ আশ্রমের মিউজিকের শিক্ষক। সৌমেনদার মুখে শুনলাম আপনারা উইকেন্ডে কাটাতে এখানে এসেছেন। লোকটিকে থামিয়ে দিয়ে সৌমেন বলে উঠল, ওর বাজানো বাঁশির শব্দই আপনাকে কাল রাতে মুগ্ধ করেছিল। দারুণ বাজান, দারুণ গানও গান। আজ রাতে কিন্তু আপনাকে ছাড়ছি না, গেয়ে শোনাতেই হবে। ইনি অরিত্র বাবু। ওর পরিচয় তো নিজেই দিয়েছেন। আর ইনি হলেন সোনালি, আমার কলিগের স্ত্রী। খুব ভালো গান গাইতে পারেন। সোনালির কানে আর কোনো কথা ঢুকছিল না। সামনে যে লোকটি বসে আছে সে আর কেউ নয়, 17 বছর আগে হারিয়ে যাওয়া অরিত্র। চেহারা ভারী হয়ে গেলেও রোদ চশমার আড়ালে এখনো স্পষ্ট চেনা সেই মুখ, সেই গলার গমগমে স্বর আরও একটু ভারী হয়ে গিয়েছে বয়সের ভারে। একটাও কথা বলেনি সোনালি, শুধু শুনে চলেছে। আসলে কথা বলার অবস্থায় সে নেই। অরিত্র বা সৌমেনের বোঝার কথা নয় সোনালির ভিতরে কি চলছে। সৌমেন অরিত্রর ব্যাপারে বলেই চলেছে। সোনালি দেবী বুঝলেন ওর দুটো চোখই নষ্ট হয়ে গিয়েছে অনেক বছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে। অরিত্রবাবু, ঠিক কত বছর হবে আপনি দৃষ্টি হারিয়েছেন? তা প্রায় 16-17 বছর তো হবেই, গমগমে গলায় অরিত্র উত্তর দিল ঈষৎ মুখটা নিচু করে। মুখটা সোজাভাবে সে আর তাকায় না, কারণ দেখার তো আর কিছুই নেই তার জীবনে। তখন কলকাতায় থাকতাম। বাঁকুড়ায় আমার পরিবারের লোকজন নিয়ে আসতে গিয়ে এক ভয়ানক বাস দুর্ঘটনার কবলে পড়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। বাঁচার আর আশা সবই ত্যাগ করে দিয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু চোখটা ডাক্তাররা বাঁচাতে পারেনি। চিরজীবনের মতো অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর কলকাতায় আর যাইনি। সৌমেনের কৌতূহলী প্রশ্ন। না দাদা, তা আর যাওয়া হয়নি, হয়েও ওঠেনি। জীবনের অত বড় বিপর্যয় নিয়ে ওখানে গিয়ে কার কাছে মুখ দেখাবো, এই সব ভেবেই এই নির্বাসিত জীবনই বেছে নিয়েছিলাম। 2 বছর তো নিজের জীবনের সাথে মনের সাথে যুদ্ধ করেছি। কি করে বেঁচে থাকবো সেই কথা ভেবে মনের জোর হারিয়ে ফেলেছিলাম। মনে হতো এই জীবনটাই শেষ করে দিই। তারপর একজনের মারফতে এই অনাথ আশ্রমে মিউজিক টিচারের কাজটা জুটে যায়। সেই থেকে এখানেই পড়ে আছি, অনাথ বাচ্চাগুলোকে আপন করে নিয়ে। আর সৌমেনদা, আপনি তো জানেন দাদা, আমারও সংসারে কেউ নেই, অনাথই বলতে গেলে চলে। কই সোনালি দেবী, আপনি তো শুধু শুনেই চলেছেন, কিছু তো বলুন। সোনালি আর বসতে পারেনি ওদের মাঝে। চোখের জল বাদ মানে না তার। অরিত্র অন্ধ হয়ে গিয়ে নীরবে তার জীবন থেকে সরে গিয়েছিল। একরকম দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে সোনালি। এতদিন কি না কি ভেবেছে অরিত্রর সম্বন্ধে,
ছি ছি ছি, নিজেকে ঘেন্না করতে ইচ্ছে করছে সোনালির। অঝরে অশ্রুধারা তার চোখ বেয়ে নেমে গলা বুক ভিজিয়ে দিতে থাকলো। অরূপ আর পূবালী তখনও অকাতরে ঘুমাচ্ছে।